অলওয়েজ রিমেম্বার যে ইউর ডেস্টিনেশন ইজ দ্য রিওয়ার্ড ফর ইউর সেফ ড্রাইভিং। মানে এইরকম রাস্তার ফিল নেওয়ার জন্যই তো বাইক নিয়ে আসা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নমস্কার, আমি অনির্বাণ অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম ভুবনেশ্বর। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর বছরের প্রথম দিনে আমি এখন যাব হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। ভুবনেশ্বর থেকে এই ভিতরকণিকা পর্যন্ত পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাবো, আর তার সাথে দেখাবো হচ্ছে ওখানে গিয়ে কোথায় থাকছি, কি কি জায়গা ঘুরছি, সবটা। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কালকের মতো একদম এই ভুবনেশ্বরের বাড়ির থেকেই আজকে স্টার্ট করলাম। আর এখন টাইম হয়েছে হচ্ছে সকাল 8:15। কালকের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা তো জানেনই যে গতকাল এই ভুবনেশ্বর থেকেই স্টার্ট করে ওদিকে একদম কোনার্ক সান টেম্পল হয়ে আমি গেছিলাম হচ্ছে পুরী পর্যন্ত। আর এখন যাব হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। কালকের মতোই এখানে আমি উঠে পড়লাম একদম নন্দনকানন রোডের ওপরে। বাট আজকে আমাদের পেছনের দিকে যেতে হবে, মানে টুয়ার্ডস কটকের দিকে। এই সামনের ডিভাইডার থেকে আমি একদম ইউটার্ন নিয়ে নেব। এখান থেকে ফার্স্টে আমি যাব হচ্ছে কটক পর্যন্ত, আর তারপর কটকের জগৎপুর মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমি একদম ধরে নেব কটক কেন্দ্রপাড়া রোড। আমার আজকের ডেস্টিনেশন ভিতরকণিকা উড়িষ্যার এই কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টেই পড়ে। বেসিক্যালি কটক যাওয়ার জন্য এখানে আমার ইউটার্ন না নিলেও চলতো। ওই লেন ধরেই একদম সোজা বেরিয়ে গিয়ে জয়দেব বিহার, তারপর জয়দেব বিহার থেকে লেফট টার্ন নিয়ে হাইওয়ে ধরে আমি কটক যেতে পারতাম। কালকে আপনাদেরকে দেখিয়েও ছিলাম যে জয়দেব বিহার জাংশন পয়েন্ট থেকে লেফট টার্ন নিলেই হচ্ছে NH-16, ওটা একদম কলকাতা পর্যন্ত যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে কটক যাওয়া হলে একটু ঘোরা হয়ে যায়, তাই জন্য আমি একদম এই নন্দনকানন হয়ে যাব। সামনেই এখানে আসবে নন্দনকানন জু। আমি যেদিনকে অনসুপা বা দেওঝড়ের দিকে গেছিলাম সেদিনকে এই রাস্তাটাই অ্যাভেল করেছিলাম। তবে একটা কথা আপনাদের শুরুতেই বলে রাখি যে আপনারা যারা কলকাতা থেকে ভিতরকণিকার প্ল্যান করবেন তাদের কিন্তু ভুবনেশ্বর পর্যন্ত আসার কোনো প্রয়োজনই নেই। কলকাতা থেকে স্টার্ট করে একদম ভদ্রক থেকেই চাঁদবালি ধামরা হয়ে ভিতরকণিকা চলে যান। আর যদি আপনারা এই ভুবনেশ্বর পুরী ঘুরে তারপর ভিতরকণিকা যান তাহলে সেক্ষেত্রে আমি এখন ঠিক যে রাস্তাটা ফলো করছি এই রাস্তাটা অ্যাভেল করে যেতে পারেন। বাট সেক্ষেত্রেও ফেরার সময় আপনাদের কিন্তু আর ভুবনেশ্বর পর্যন্ত আসার প্রয়োজন নেই। ভিতরকণিকা ঘুরে একদম ওই চাঁদবালি ধামরা হয়ে ভদ্রক হয়ে কলকাতার দিকে বেরিয়ে যাবেন। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন তাহলে আমার মতে এই ভুবনেশ্বর, পুরী, চিল্কা, কোনার্কের সাথে ভিতরকণিকার সাইডটাকে ক্লাব না করলেই ভালো হবে। ভিতরকণিকার সাথে আপনি দেখে নিতে পারেন হচ্ছে গাহিরমাথা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গাহিরমাথা বিচ, ওদিকে পেন্থা সি বিচ, এই জায়গাগুলো। আমি নিজে ভুবনেশ্বরে এখন থাকছি বলে ভুবনেশ্বরকে বেস করেই এই জায়গাগুলোকে ঘুরছি। বাট প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রপার ট্যুর প্ল্যান কী হওয়া উচিত, মানে কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য, সেটাও শেয়ার করে রাখছি।
তো ট্যুর প্ল্যানটা যদি সেইভাবে করেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তাছাড়াও এরকম ট্যুর প্ল্যান বা আইটিনারির ক্ষেত্রে আপনাদের যে কোনো কনফিউশনে আপনারা কিন্তু কমেন্টও করতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও চেষ্টা করব রাস্তার একদম কমপ্লিট পিকচারটা আপনাদের সামনে তুলে ধরার। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি রাস্তা সম্পর্কে, জায়গাটা সম্পর্কে একটা সলিড ইনফরমেশন আপনারা পাবেন। এই স্পিড ব্রেকারগুলোতে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন, কারণ নন্দনকানন রোডের ওপরে এই জায়গাগুলো একদম অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট, সেখানে সামনে আপনি স্পিড ক্যামেরাও পাবেন। তাই এই পোর্শনটাতে আমার রেকমেন্ডেশন হবে একটু মডারেট স্পিডে নেগোশিয়েট করবেন। আমি যখন প্রথম ভুবনেশ্বরে থাকতে শুরু করি, বা প্রিসাইসলি বললে এই নন্দন বিহারে থাকতে শুরু করি, সেই দিনই এই স্পিড ব্রেকারটার এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। মানে একটা বাইক এত স্পিডে যাচ্ছিল যে স্পিড ব্রেকারটা খেয়াল না করে একদম ছিটকে গিয়ে পড়েছে। এই যে সামনে লক্ষ্য করুন, এইগুলোই সব স্পিড ক্যামেরা। উড়িষ্যার জায়গায় জায়গায় একদম এরকম স্পিড ক্যামেরা ইনস্টল করা রয়েছে। মানে আপনি ন্যাশনাল হাইওয়ে বলুন, স্টেট হাইওয়ে বলুন, পিডাব্লিউডি রোডস বলুন, সব জায়গাতেই আপনি এরকম স্পিড ক্যামেরা পাবেন। আর এই স্পিড ক্যামেরা দেখলেই চেষ্টা করবেন বাইকের স্পিডটা বিলো 60 রাখা। আমার কলকাতা টু ভুবনেশ্বরের ভিডিওটাতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে হাইওয়ের ওপরেও যদি স্পিড রেস্ট্রিকশনস থাকে, স্পিড ক্যামেরা ইনস্টল করা থাকে, তাহলে মানুষ আর স্পিড তুলবে কোথায়? টু সাম এক্সটেন্ট এই কোশ্চেনটা ভ্যালিড, বাট তাও আমি জাস্টিফাই করব এই স্পিড ক্যামেরা ইনস্টলেশনকেই, কারণ ইন মাই ওপিনিয়ন সেফটি ইজ অলওয়েজ ফার্স্ট। বাইক নিয়ে অ্যাডভেঞ্চারে বেরোন, লং রাইড করুন, বাট সেফটিকে সবার আগে রাখবেন। অলওয়েজ রিমেম্বার যে ইউর ডেস্টিনেশন ইজ দ্য রিওয়ার্ড ফর ইউর সেফ ড্রাইভিং। নন্দনকানন জু আর ওড়িশা স্টেট বটানিক্যাল গার্ডেন ক্রস করে এখন আমি এগোচ্ছি বারাংয়ের দিকে। এই আইল্যান্ডটা থেকেই আমাদের একদম রাইট টার্ন নিতে হবে। আমি এখনো অবধি যতটা এলাম পুরোটাই আগের দিনের দেওঝড়ের রাস্তার সাথে কমন পোর্শন। মানে আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছেন যে এই রাস্তা ধরেই আমি একদম অনসুপা লেক, দেওঝড় ওই দিকটাতে গেছিলাম। এই সামনেই আসবে হচ্ছে বারাং ব্লক অফিস, ওখান থেকেই বাদিকে বেরিয়ে যাবে দেওঝড়ের রাস্তাটা, আর আমি একদম স্ট্রেট বেরিয়ে যাব টুয়ার্ডস কটক। সামনে এখানে এই যে ব্রিজটা আসছে, আগের ভিডিওটায় আপনাদের বলেছিলাম যে এই ব্রিজটাকে একটু মার্ক করে রাখবেন, কারণ এইটা ক্রস করেই এই দিকে বেরিয়ে যাবে হচ্ছে দেওঝড়ের রাস্তাটা। এই যে দেখুন, আর এই পয়েন্টটাকেই আপনারা বলতে পারেন গেটওয়ে টু দ্য ইন্টিরিয়ার ওড়িশা, কারণ ওই রাস্তাটাই একদম অনসুপা লেক, দেওঝড় থেকে শুরু করে ওদিকে আপনার কেওনঝড়, সম্বলপুর, সাতকোশিয়া সবই একদম ওই রাস্তাটা বেরিয়ে যাবে। আর এখানে ডান দিকে লক্ষ্য করুন, ভুবনেশ্বর মেট্রোর কাজও কিন্তু চালু হয়ে গেছে এখানে। উড়িষ্যায় মেট্রো নেটওয়ার্ক এখনও এক্সপ্যান্ড করেনি, তো এই ফার্স্ট ফেজের কাজই এখন চলছে। এটা কানেক্ট করবে হচ্ছে ভুবনেশ্বরের সাথে কটক শহরকে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ওই 30 কিলোমিটার মতো রাস্তা এখন মেট্রোর আন্ডারে আসছে। সত্যি কথা বলতে ভুবনেশ্বরে মেট্রোটা হওয়া খুবই দরকার, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে রয়েছে শুধু ওই মো বাস, লোকাল ট্রেনের অবস্থা তো খুবই খারাপ। তাছাড়া লোকাল ট্রেন বলতে তো এখানে কিছু নেই, রয়েছে বলতে মেমু ট্রেন। বাট মেমু ট্রেনে আপনি যদি কখনো ওঠেন, মোটামুটি
মোটামুটি ভুবনেশ্বর থেকে কটক পর্যন্ত এই 20-22 কিলোমিটার রাস্তা যেতেই সময় নিয়ে নেবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ফলে অফিস টাইমে বেশ ভালো ভোগান্তি হয়। এই মেট্রোটা হলে এই সমস্যা অনেকটাই মিলবে। এখানে আমি এখন ত্রিশুলিয়া স্কোয়ার ঢুকছি। এই ত্রিশুলিয়া জায়গাটা একটা জাংশন পয়েন্ট, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে এই সামনের আইল্যান্ড থেকেই আমি রাইট টার্ন নিয়ে নেব, আর এই সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটাই একদম বেরিয়ে যাবে হচ্ছে ওড়িশা হাইকোর্টের দিকে। শুধু হাইকোর্টই নয়, কটকে আপনার নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বার্থ প্লেস রয়েছে, মানে যেটা এখন একটা মিউজিয়াম, সেটাও ওই সোজা রাস্তাটাই বেরিয়ে যাবে। এই ত্রিশুলিয়া স্কোয়ার থেকে রাইট টার্ন নিয়ে সামনে একদম মহানদী বিহার জগৎপুর হয়ে ওদিকে কেন্দ্রপাড়া ক্রস করে আমি এগোবো একদম ভিতরকণিকার দিকে। আমি এখানে কটক ঢুকলাম, এখানেই আমি কানেক্ট করব NH-16 এর সাথে। সামনে এখানে মাইল ফলকও দেওয়া রয়েছে, কলকাতা 416, বালাসোর 175, চান্দিখোল 41। কোনোটাই আমার লাগবে না, কারণ সামনেই জগৎপুর মোড় থেকে আমি রাইট টার্ন নিয়ে নেব। এখানে সোজা রাস্তাটা বেরিয়ে যাবে হচ্ছে কটক শহরের দিকে, বাট ভিতরকণিকার জন্য আমাকে এই বাদিকের লেনটা ধরতে হবে। আপনি কলকাতা যাওয়ার থাকলেও এই বাদিকের লেনটাই ধরবেন। এই লেনটাই একদম চান্দিখোল, ভদ্রক, বালাসোর হয়ে কলকাতার দিকে যাবে। আর এখানে এই যে ব্রিজটা, এটাই হচ্ছে কথাজড়ি রিভার ব্রিজ। এই কথাজড়ি নদী, আর ওই দিকে হচ্ছে রেল ব্রিজ। এই কথাজড়ি নদী বেসিক্যালি মহানদীরই একটা বাইফার্কেটেড অংশ। শুধু কথাজড়ি না, আমি কিছুক্ষণ আগে কুয়াখাই নদীও পার করে আসলাম, ওইটাও আপনার মহানদীরই বাইফার্কেশন। ওটা হচ্ছে সাউথে, আর নর্থে হচ্ছে এই কথাজড়ি নদী। দুটো নদী কটক ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ফ্লো করছে, বাট এই কথাজড়ি নদী এন্টায়ারলি কটকে, কিন্তু কুয়াখাই নদী কটক ডিস্ট্রিক্ট পার করে খুর্দা হয়ে একদম পুরীর দিকে চলে গেছে। কালকে পুরী যাওয়ার সময় আপনাদের দয়া নদী দেখিয়েছিলাম, মানে যেখানে সম্রাট অশোকের কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। ওই দয়া নদীও কুয়াখাইয়েরই একটা ডিস্ট্রিবিউটর। তো যাই হোক, আমি লাস্ট 4-5টা ভিডিও সবই এই উড়িষ্যার ভিডিওই আপলোড করছি। তাতে আপনারা অনেকেই দেখলাম কমেন্ট করছেন যে দাদা পাহাড়ের ভিডিও আবার কবে আসবে। তো সেগুলো পড়তে পড়তে আমি ভাবি যে আপনারা কি আমাকে পাহাড়ের সাথেই আইডেন্টিক্যাল করে ফেললেন। মানে শুরুর দিকে আমি যেহেতু সবই ওই নর্থ বেঙ্গল আর সিকিমের ভিডিও দিয়েছি, তাই আপনারা হয়তো ভাবেন যে ক্লাসিক ভয়েস মানেই হচ্ছে পাহাড়। পাহাড়ের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর আমার ইচ্ছা রয়েছে সারা ভারতবর্ষ মোটরসাইকেল নিয়ে ঘুরবো। সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখাবো, রাস্তা তো দেখাবোই, আর তার সাথে সাথে প্রত্যেকটা জায়গার জিওগ্রাফিক সিগনিফিকেন্স, হিস্টোরিক্যাল এভিডেন্স, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার ইমিডিয়েট প্ল্যান যা রয়েছে তাতে এই ভিতরকণিকা ট্রিপ শেষ করে আমি যখন নর্থ বেঙ্গল ফিরে যাব, আইদার সিকিম অথবা নর্থ ইস্টে যাব। তো দেখা যাক কত দূর কী হয়। আমি এখন অবধি যতগুলো ভিডিও বানিয়েছি কোনোটাই সেই সোকল্ড ঘুরতে যাওয়ার নয়। আইদার আমি যেখানে পোস্টের সেই জায়গার ভিডিও, অথবা আমার ওয়াইফ যেখানে পোস্টের সেই জায়গার ভিডিও। তো সেই
কোট আনকোট ঘুরতে যাওয়ার ফিলটা কখনোই হয়নি। সময়টা একটা বড়ই কনস্ট্রেন্ট, জানেন তো। ওই শুনতেই ভালো লাগে যে সরকারি চাকরি, গেজেটেড অফিসার, বাট এই বাড়ির বাইরে প্রথম প্রথম একটু ভালো লাগলেও আলটিমেটলি তারপর বোরিং হয়ে যায়। এই কারণে এখন অবস্থা এমন হয়েছে যে ঘুরতে যাওয়ার কথা শুনলেই বিরক্ত লাগে। বাইক নিয়ে ঘুরে বেড়াতে শুধু ভালো লাগে, বাট সময় সুযোগ পেলেই মনে হয় আগে বাড়ি যাই। মানে এই ইমোশনসগুলো এমনই যে বাড়ির বাইরে যারা কখনো থাকেনি তাদের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। এখানে আমি জগৎপুর ঢুকছি। মহানদী ব্রিজ ক্রস করেই মাথায় রাখবেন যে NH-16 ছেড়ে এখানে আমাদের সার্ভিস রোডটা ধরতে হবে। এই সামনেই আসবে জগৎপুর ক্রসিং, ওখান থেকেই রাইট টার্ন নিয়ে আমি একদম ধরে নেব কটক কেন্দ্রপাড়া রোড। সামনের এই আইল্যান্ডটাই হচ্ছে জগৎপুর ক্রসিং। এটা হচ্ছে মোবাসের 18 নম্বর রুটের টার্মিনাল স্টপেজ। এখান থেকেই আমি একদম রাইট টার্ন নিয়ে নেব। সো আজকের রুটের দুটো মেজর জাংশন পয়েন্ট এখনো পর্যন্ত দেখালাম। একটা হচ্ছে ওদিকে ত্রিশুলিয়া স্কোয়ার, আর এখানে এই জগৎপুর ক্রসিং। এরপর আরেকটাই জাংশন আসবে, সেটা হচ্ছে বেলতাল। এই তিনটে পয়েন্ট যদি মাথায় রাখেন তাহলে ভুবনেশ্বর থেকে ভিতরকণিকা যেতে রাস্তা নিয়ে কোনো কনফিউশন হবে না। এখানে মাইল ফলক বলছে চাঁদবালি 101, কেন্দ্রপাড়া 51, আর গুগল ম্যাপ অনুযায়ী আমার ভিতরকণিকা হচ্ছে আরও 124 কিলোমিটার। এখন পুরো স্ট্রেট যাব, কোনো দিকে আর কোনো টার্ন নেব না। সামনে আসবে বেলতাল, সেই বেলতাল থেকে আবার রাইট টার্ন নেব। বেলতাল থেকে না ঢুকে আপনি চাঁদবালি হয়ে ঢুকতে পারেন, বাট তাতে আমার মনে হয় আননেসেসারি অনেকটাই ঘোরা হয়ে যাবে। তাই ভুবনেশ্বর থেকে যখন যাচ্ছেন বেলতাল দিয়ে ঢুকে গেলেই ভালো। তবে আবারও বলছি, কলকাতার দিক থেকে যখন আসবেন তখন ওই ভদ্রক, চাঁদবালি, ধামরা রুটেই আসুন, কারণ কলকাতার দিক থেকে আসার ক্ষেত্রে ওটাই শর্টেস্ট রাস্তা। আমি যখনই কোনো জায়গায় যাই সেই জায়গায় রাস্তা নিয়ে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারাও এই রাস্তায় কখনো আসলে কোনো রকম প্রবলেম না হয়। আর তাছাড়া আপনারাও যেভাবে কমেন্ট করেন, লাইক করেন, সেটা সত্যিই মোটিভেশন দেয়। এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আমি একদিন অফিসিয়াল কাজে দার্জিলিংয়ের মেলে গেছিলাম। তো হঠাৎ করে একজন এসে আমাকে বলছেন যে দাদা, আপনার সাথে আমি একটু ছবি তুলতে চাই। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, কারণ অফিসিয়াল কাজে ছিলাম তখন। তারপর তিনি বলছেন যে আমি আপনার চ্যানেলের একজন দর্শক, আপনার ভিডিও দেখেই আমি দার্জিলিংয়ে এলাম। তো সেটা সত্যিই ভালো লাগলো সেদিন। তবে একটা জিনিস আমি দেখছি যে আমি নর্থ বেঙ্গল বা সিকিম নিয়ে ভিডিও বানালে আপনারা যেভাবে রেসপন্স করেন, অন্য জায়গার ভিডিওগুলোতে রেসপন্স একটু কম। তো সেই কারণেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওগুলোতেও আপনারা যাতে আরও বেশি বেশি করে কমেন্ট করেন। পজিটিভ নেগেটিভ যে কোনো কমেন্টই করতে পারেন। সত্যি কথা বলতে পজিটিভ কমেন্টের থেকে নেগেটিভ কমেন্টগুলোই আমি আরও মন দিয়ে পড়ি, কারণ ওখান থেকে ইম্প্রোভাইজেশনের জায়গা থাকে। যদিও নেগেটিভ কমেন্ট খুব বেশি আসে না, তবে রিসেন্টলি ফেসবুকে বা ইনস্টাগ্রামে কেউ একজন আমাকে মেসেজ করেছিলেন, খুব ইন্টারেস্টিং লাগলো মেসেজটা, নেগেটিভ মেসেজ। তিনি বলেছেন যে আপনি রাস্তা নিয়ে যে ইনফরমেশানগুলো শেয়ার করেন সেগুলো তো গুগল ম্যাপে রেডিলি অ্যাভেলেবেল, সো হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিডিওস। তো
তো আমি তখন তাকে রিপ্লাই দিলাম যে এই প্রশ্নটা আপনি করার আগেই আমি নিজেই নিজেকে করেছি। আর তাতে আমার মনে হলো যে গুগল ম্যাপে অনেক কিছুই হয়তো অ্যাভেলেবেল, বাট সবটা কিন্তু অ্যাভেলেবেল না। কিছুদিন আগেই আপনারা নিশ্চয়ই জানবেন, একটা নিউজ নিয়ে খুব লেখালেখি হয়েছিল যে উত্তরপ্রদেশের বেরেইলিতে রামগঙ্গা নদীর ওপর একটা ইনকমপ্লিট ব্রিজের ওপর গুগল ম্যাপ ডাইরেকশান দিয়েছিল, আর সেই ব্রিজে উঠে গিয়ে একই ফ্যামিলির প্রায় 2 না 3 জনের মৃত্যুও হয়েছিল। তাই আপনাদের সকলের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে টেকনোলজিতে বিশ্বাস করুন, কিন্তু অন্ধ বিশ্বাস রাখবেন না। এখানে এই জায়গাটার নাম হচ্ছে শিশুয়া। এখানেই আজকে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ওই পুরি সবজি পাওয়া যাবে, চলুন একটু খেয়ে নিই, তারপর আবার যাব। শিশুয়া থেকে ব্রেকফাস্ট করে আবার স্টার্ট করে দিলাম। আর এদিকে এখন টাইম হচ্ছে 9:45। গুগল ম্যাপ অনুযায়ী আমার ডেস্টিনেশন এখনও 102 কিলোমিটার। বাবা, 102 কিলোমিটার যেতে টাইম দেখাচ্ছে 3.5 ঘন্টা। বেলতাল পর্যন্ত আগে আমি এসেছি, এই স্ট্রেচে রাস্তা ভালোই রয়েছে, আর তারপরে নিশ্চয়ই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। তো যাই হোক, রাস্তার কন্ডিশন তো আপনাদেরকে দেখাবই, আর তার সাথে সাথে বলে রাখি যে আমাদের আজকের ডেস্টিনেশন ভিতরকণিকা। এটা হচ্ছে ভারতবর্ষের একটা ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। প্রবাবলি সুন্দরবনের পরে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ এই ভিতরকণিকায়। এটা আমি ঠিক শিওর না। এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রোকোডাইল স্পিসিস। তবে আমাদের ইচ্ছে ছিল যে ভিতরকণিকার সাথে সাথে গাহিরমাথা স্যাংচুয়ারিটাও ঘুরে নেওয়া, যেখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে অলিভ রিডলে টার্টেল। আর দানা সাইক্লোনের পর শুনলাম ওই গাহিরমাথা স্যাংচুয়ারিটা বন্ধ রয়েছে, তো সেই কারণেই আমরা 1 নাইট 2 ডেজের প্ল্যান করলাম। গাহিরমাথা খোলা থাকলে আপনারা 2 নাইট 3 ডেজের প্ল্যান করবেন। এখানে আমি চলে এসেছি হচ্ছে বেলতাল। এটাই হচ্ছে আমার আজকের রুটের আরও একটা মেজর জাংশন পয়েন্ট। একটু মার্ক করে রাখবেন, এখান থেকে আমাদের এই রাইট টার্ন নিতে হবে। ম্যাপ বলছে এই রাস্তাটার নাম হচ্ছে পাট্টামুন্ডাই রাজনগর রোড। এই বেলতাল জায়গাটায় কিন্তু একটু অ্যালার্ট থাকবেন, কারণ গুগল ম্যাপ অনেক সময় বেলতাল থেকে ওই সোজা রাস্তাটাই সাজেস্ট করে। কারণ এই দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, বাট ডিফারেন্সটা হচ্ছে আপনি যদি ওখান থেকে সোজা চলে যান তাহলে আপনাকে জয়নগর জেটি ক্রস করে তারপর ভিতরকণিকা ঢুকতে হবে। বাট এই বেলতাল থেকেই যদি রাইট টার্ন নিয়ে এই রাস্তাটা ধরে নেন তাহলে আপনার ওই জেটির সমস্যাটা আর থাকবে না, একদম প্রপার রাস্তা দিয়ে পুরোটা যেতে পারবেন। ট্রাক ঢুকে গেলে পুরো ধুলো খেতে খেতে যেতে হয়। বেলতালের ইনিশিয়াল জ্যামটা কাটিয়ে এখন আবার সুন্দর ফাঁকা রাস্তা পেয়ে গেছি। সামনের রাস্তাটা জাস্ট একবার দেখুন শুধু, মানে এইরকম রাস্তার ফিল নেওয়ার জন্যই তো বাইক নিয়ে আসা। ও সারি সারি গাছ, আর তার মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা, ও অনবদ্য।
এই সমস্ত রাস্তা দেখলেই সপ্তপদীর সেই বিখ্যাত গানটার কথাই মনে পড়ে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। উত্তম সুচিত্রার সেই বিখ্যাত রোম্যান্স আর হেমন্ত মুখার্জি সন্ধ্যা মুখার্জির সেই কালজয়ী কণ্ঠ বাঙালি কোনোদিন ভুলবে না। তখন উত্তম সুচিত্রার এক একটা চাহনিতেই যেন একটা অন্য লেভেলের রোম্যান্স ক্রিয়েট হতো, মানে জাত শিল্পী একদম। এখানে আমি চলে এসেছি আরও একটা রিভার ব্রিজ। এটাও প্রবাবলি ব্রাহ্মণী নদীরই কোনো একটা ডিস্ট্রিবিউটরই হবে। আসলে ভারতবর্ষে এত নদী রয়েছে, গুটি কয়েক ওই মেজর রিভারের কথাই আমরা শুধু ভূগোল বইতে পড়েছি। আরও যে কত নদী ভারতবর্ষে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাতে গুনেও শেষ করা যাবে না। আমরা আজকে ভিতরকণিকায় যে হোটেলটা বুক করেছি ওইটা হচ্ছে স্যান্ড পেবেলস জাঙ্গল রিসর্ট। ওটা হচ্ছে খোলা নদীর তীরে। আমার খুব ইচ্ছা ছিল যে ভিতরকণিকা ইকো রিট্রিটটা বুক করব, আর আমরা এত শেষ মুহূর্তে প্ল্যান করলাম, আর তার মধ্যে আবার এই নিউ ইয়ারের টাইমে কোথায় আর হোটেল পাওয়া যাবে। তো সেই কারণেই আপাতত এই হোটেলটাই বুক করলাম। গুগলে তো ঠিকঠাকই দেখালো, তাও এটাতেও আমাদের 6 জনের জন্য প্রায় 14,000 টাকা মতো পড়ল, তাও খাওয়া ছাড়া। খাওয়া দিয়ে নিতে গেলে বলছিল পার হেড আরও 1,000 টাকা করে অ্যাড করতে হবে, অর্থাৎ খাওয়া দিয়ে নিলে 6 জনের পড়তো 20,000 টাকা। তো আমরা সেই জন্য আর খাওয়াটা নিলাম না, দেখা যাক আশেপাশে কোনো দোকান টোকান পেলে ওখান থেকেই খেয়ে নেব। বাট জায়গাটা যা দেখছি আমরা একেবারে ইন্টেরিয়ার লোকেশনে যাচ্ছি। কিন্তু রাতের বেলা এই সমস্ত জায়গায় কি সিচুয়েশন তৈরি হয় জাস্ট ভাবুন একবার। আর এখানে মাইল ফলক বলছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক 15 কিলোমিটার, আর আমাদের হোটেলটা এখান থেকে আরও 6.9। হোটেলে পৌঁছে ওখান থেকে আমাদের বোট নিয়ে ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকতে হবে। সো দারুণ একটা অ্যাডভেঞ্চার ফিল আছে। কিন্তু এই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক আপনার ব্রাহ্মণী, বৈতরণী আর ওদিকে খোলা নদীর কনফ্লুয়েন্সে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আজকে আমাদের আর বোট সাফারিটা করা হবে না, কারণ দুপুর 2টো অবধি শুনেছি ওখানে বোট সাফারি হয়। ঠিক আছে, চাপ নেই, কালকে আমরা বোট সাফারিটা করবো সকাল সকাল। আর এখানে দেখুন পুরো বিস্তৃত ধুধু প্রান্তর একদম। এইসব জায়গাতেই তো মাইগ্রেটরি বার্ডস আসবে। আর এখানে আপনাদেরকে বলে রাখি ভিতরকণিকা কিন্তু একটা রামসার সাইটও। এই সিরিজেই আপনাদের অনসুপা লেক দেখিয়েছিলাম, আর আজকে দেখাচ্ছি ভিতরকণিকা। চিল্কা লেকের পর উড়িষ্যার সেকেন্ড রামসার সাইট হচ্ছে এই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। প্রবাবলি 2001 বা 2002-তে এটা রামসার ডেজিগনেশন পায়। আর ডান দিকে দেখুন আরও একটা নদী শুরু হয়ে গেল। এটাও প্রবাবলি ওই বৈতরণী বা ব্রাহ্মণেরই কোনো একটা ডিস্ট্রিবিউটারই।
ফাইনালি পৌঁছলাম হচ্ছে ভিতরকণিকার এই স্যান্ড পেবেলস নেচার ক্যাম্পে। আমি জাস্ট এখানে পৌঁছে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভিডিওটা এখন শেষ করছি। এখানকার রুমগুলো আপনাদেরকে দেখাবো, বাট এই ভুবনেশ্বর থেকে ভিতরকণিকা পর্যন্ত পুরো রাস্তাটা এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। চলুন আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।